আবছা আলোর এ পথের ওপারেই রয়েছে ভয়ঙ্কর এক বন্দিশালা, যেখানে মানুষকে ঝুলিয়ে দেওয়া হতো। এটাই সেই জেলখানার রাস্তা, সুড়ঙ্গের মতো বুকের মধ্যে কেঁপে উঠবে এই রাস্তা দিয়ে যদি আপনি একবার কোথাও যেতে চান। একেবারে ঘুটঘুটে অন্ধকার। ভয়ঙ্কর ইতিহাসে ঠাসা এখানকার সেই ফাঁসির ঘরেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল সম্রাট শাহজাহানের ছোট ছেলে শাহজাদা মুরাদকে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন ভারতের মধ্যপ্রদেশের প্রাচীন শহর গোয়ালিয়রের এক পাহাড় চূড়ায় থাকা ঐতিহাসিক কেল্লা, যার পরতে পরতে লুকিয়ে আছে শুধুই কান্না আর আহাজারির ইতিহাস। অথচ এই ঐতিহাসিক কেল্লার নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেছিলেন, গোটা ভারতের সবগুলো কেল্লা দিয়ে যদি মালা তৈরি করা হয়, তাহলে এই কেল্লাটি হবে সেই মালার প্রধান মুক্তা। হ্যাঁ দর্শক, এটি এমন এক কেল্লা যার প্রতিটি কোণা শুধুমাত্র সৌন্দর্যের চাদরেই ঢাকা নয়, বরং এর রয়েছে 1400 বছরের গৌরবগাথা সমৃদ্ধ এক ইতিহাস। রহস্যময় এই কেল্লায় যদিও গাড়িতে করে প্রবেশের জন্য আলাদা একটি পথ রয়েছে, তবে আমি বরাবরের মতোই বেছে নিয়েছি পায়ে হাঁটার এই পথ। আসলে আপনি যদি কোথাও ঘুরতে যান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন জায়গাটি পায়ে হেঁটে ঘোরার। তাহলে সবকিছুই দারুণভাবে যেমন উপভোগ করতে পারবেন, তেমনি পারবেন অনুভব করতে। এই পথ ধরে সামনে যেতে যেতে আপনি যখন আপনার ঘাড় সামান্য একটু উঁচু করবেন, তখনই রীতিমতো বিমোহিত হয়ে যাবেন। দূরের ওই পাহাড়ের ওপর ছোট ছোট যে প্রাসাদগুলো দেখা যাচ্ছে, সেখানেই উঠতে যাচ্ছি আমি। পাহাড়ের এই উচ্চতা দেখে নিশ্চয়ই আঁচ করতে পারছেন যে এ পথের যাত্রা মোটেও সহজ হবে না। সামনে যত এগিয়ে যাবেন, পেছনটা ততই নিচু আর মানুষগুলোকে মনে হবে ততটাই ছোট। এই পথ মোটেও সহজ পথ নয়, অনেক উঁচু। সিঁড়ি নেই, কোনো সিঁড়ি নেই। বিশেষভাবে তৈরি এই রাস্তা দিয়ে যখন হাঁটছি, পাহাড়ে ওঠার অনুভূতি পাচ্ছি। আসলে সত্যিই তো এটি পাহাড়, ফোর্ট তো নয়, রাজপ্রাসাদ তো নয়, যেন পাহাড়ের উপরে উঠছি। দেখুন আমার নিচে ওই যে মানুষগুলো আসছে, কত ছোট মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত উঁচুতে উঠছি। খুব হাঁপিয়ে গেছি, এ কারণে 2 বোতল, এরকম আরও 1 বোতল পানি রয়েছে আমার কাছে, 2 বোতল পানি নিয়েছি, কারণ এটি খুব প্রয়োজনীয় জিনিস এই ফোর্টের ক্ষেত্রে। হ্যাঁ দর্শক, পুরনো এই কেল্লায় আপনি যদি পায়ে হেঁটে যেতে চান, তাহলে অবশ্যই সঙ্গে পানীয় জলের বোতল রাখবেন। তা না হলে আপনি যে কোনো সময় ভয়ানক পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। দুর্গটি এতটাই উঁচু এক পাহাড়ের ওপরে অবস্থিত যে আপনি যদি এই পথে পায়ে হেঁটে কেল্লার প্রধান ফটক পর্যন্ত যেতে পারেন, তাহলে ধরে নেবেন আপনি প্রায় 136 তলা বিল্ডিংয়ের ওপরে পায়ে হেঁটে উঠে গেছেন। হ্যাঁ দর্শক, সমতল থেকে এই দুর্গের সর্বোচ্চ চূড়া প্রায় 136 তলা ঘরের সমান উঁচু। রীতিমতো হাঁপিয়ে উঠেছি, এতটা কষ্ট হচ্ছে, আর এখনও অনেক উঁচুতে উঠতে হবে। এই পাশে এসে যখন আপনি এই পাশটায় তাকাবেন, তখনই দেখতে পাবেন যে এই ফোর্টের যে বিশালতা, সেটি আপনাদের চোখে ধরা পড়বে। পুরোটাই পাথরের তৈরি এই ফোর্ট, এবং এই ফোর্ট কিন্তু এত উঁচুতে পাথরের পাহাড়ের উপরে হলেও এই ফোর্ট কিন্তু অপরাজেয় নয়। অর্থাৎ এটি কিন্তু যুদ্ধ করে জয় করেছেন একাধিক সম্রাটরা। তো সেই দিক থেকে এখন ওই বিষয়টা চিন্তা করলে মনে হচ্ছে যিনি এই দুর্গ তৈরি করেছেন সেই রাজাকে এখন আমার বলতে ইচ্ছে করছে যে আপনারা কেন এত কষ্ট করে এত ওপরে নির্মাণ করেছেন। এখন আমাদের সমস্যা হচ্ছে ওপরে উঠতে। যারা ভাবছেন আমি কেন এত কষ্ট করে এ পথে উঠছি, তাদের জন্য বলছি,
এটা কোনো সাধারণ পথ নয়। মনে রাখবেন, এটা সেই পথ যে পথে রাজা রানীরা যাওয়া আসা করতেন। যাতায়াত করেছেন মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে সম্রাট জাহাঙ্গীর, আওরঙ্গজেব, দিল্লির বিখ্যাত সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, ইব্রাহিম লোদি, এমনকি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নিজেও। আর এ কারণে ঐতিহাসিক এই শাহী রাস্তা ধরে আপনি যখন সামনে এগিয়ে যেতে থাকবেন, তখন যেমন একটার পর একটা এমন বিশাল আকারের ফটক দেখতে পাবেন, তেমনি দেখতে পাবেন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে নানা আয়োজন। দর্শক, সামনে যে ফটকটি দেখতে পাচ্ছেন, এটা এই দুর্গে প্রবেশের ৩ নম্বর ফটক। অর্থাৎ আমি পেছনে আরও 2টি প্রবেশদ্বার রেখে এসেছি। আর ওই সময় এই রাস্তার ধার দিয়ে অস্ত্রধারী সৈনিকরা যেমন দাঁড়িয়ে থাকতো, তেমনি বিভিন্ন জায়গায় ফিট করা থাকতো কামান। এখানে প্রাচীরের বিভিন্ন জায়গায় কামান পয়েন্টও রয়েছে। এই যে দেখুন, প্রাচীরের এই ছিদ্রগুলো দিয়ে বন্দুক তাক করানো থাকতো। এভাবে পায়ে হেঁটে চলতে চলতে একসময় আপনার মনে হতে পারে যে আপনি হয়তো ওপরে চলে এসেছেন। সামনের বাঁকটি ঘুরলেই হয়তো পৌঁছে যাবেন প্রধান ফটকের সামনে, কিন্তু আসলে তা নয়। এমন বেশ কয়েকটি বাঁক এবং ফটক আপনাকে পার হতে হবে, তবেই আপনি পৌঁছবেন প্রধান ফটকের সামনে। তবে যারা পায়ে হেঁটে ওপরে উঠতে চান না, তাদের জন্য রয়েছে আলাদা একটি রাস্তা। আমি অবশ্য ওই রাস্তায় পুরো দুর্গ ঘুরে দেখার পর ফেরার পথে গিয়েছি। হ্যাঁ দর্শক, এটাই সেই সড়ক যেখান দিয়ে গাড়িতে করে কেল্লায় আসা যায়। তবে ওই সময় রাস্তাটি এই কেল্লায় যাতায়াতের প্রধান পথ ছিল না, বরং এটি ছিল পেছনের অংশ, এবং এই অংশ দিয়ে রাজকর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ প্রজা সবাই যাতায়াত করত। পায়ে হাঁটা পথের মতো এ পথেও দেখতে পাবেন বেশ কয়েকটি বিশাল আকারের প্রবেশদ্বার। সড়কটির এক পাশে রয়েছে বিস্তীর্ণ সবুজ, আর অপর পাশে পাহাড়ের গায়ে আজও লেগে আছে ইতিহাসের সব প্রতিচ্ছবি। মূলত আজ থেকে প্রায় 1400 বছর আগে, অর্থাৎ 600 শতকের দিকে এখানকার রাজা সূর্যসেন সর্বপ্রথম এখানে মহল তৈরি করেন। এরপর সময়ের পরিক্রমায় ধীরে ধীরে হাত বদল হয়ে একসময় এই কেল্লা আসে তোমার রাজবংশের হাতে। এই তোমার বংশের অধীনেই এই অঞ্চলে জৈন ধর্মের প্রচলন বৃদ্ধি পায়। কেল্লায় আসা যাওয়ার পথে রাস্তার ধারে পাথর খোদাই করে তৈরি এসব জৈন মূর্তিগুলো আজও জানান দিচ্ছে সেই ইতিহাস। এই জৈন মন্দির ক্ষেত্রে পাথরের পাহাড় কেটে অর্থাৎ খোদাই করে করে তৈরি করা হয়েছে এসব জৈন তীর্থঙ্করদের মূর্তি, যেখানে রয়েছে মহাবীর এবং তার পিতামাতার মূর্তি, রয়েছে 19তম জৈন তীর্থঙ্কর আদিনাথ এবং 22তম জৈন তীর্থঙ্কর নিমিনাথের মূর্তি। দর্শক, এই মূর্তিগুলো কিভাবে তৈরি করা হয়েছে তার একটি ধারণা দিচ্ছি আপনাদের। আসলে যখন মূর্তি ছিল না, তখন এই পাথরের পাহাড়টি ঠিক এরকম ছিল। এরপর পাহাড়ের গায়ে খোদাই করে একটার পর একটা অংশ এভাবে ছেঁটে ফেলে মূর্তির আকার বের করে আনা হয়েছে। শুধু মূর্তিই নয়, এখানে বিভিন্ন জায়গায় পিলারের যে আকৃতিগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে খোদাই করে করে তৈরি করা হয়েছে। পাথরের পাহাড়ের গায়ে লেপ্টে থাকা এই অসাধারণ কাজগুলো দেখলে খুব সহজেই ওই সময়ের কারিগরদের পাণ্ডিত্য আর জ্ঞানের প্রখরতা সম্পর্কে আঁচ করা যায়। হ্যাঁ দর্শক, আপনি যখন এই রাস্তা ধরে আসবেন, তখন পাহাড়ের গায়ে পাথর খোদাই করে তৈরি করা এসব মূর্তিগুলো দেখে রীতিমতো অবাক হয়ে যাবেন। ওদিকে এখনো আমি হেঁটেই চলেছি।
খানিক বাদেই হয়তো পেয়ে যাব প্রাসাদের প্রধান দ্বার। এভাবে এ পথে চলতে চলতে আপনি যখন প্রাসাদের একেবারে কাছাকাছি পৌঁছে যাবেন, তখন শুরুতেই আপনার চোখে পড়বে ওই আমলের ছোট্ট একটি মন্দির। এই মন্দিরের কোল ঘেঁষে সামনে একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে আরও একটি গেট, তবে এটাও প্রাসাদের প্রধান প্রবেশদ্বার নয়। আর এভাবেই বেশ খানিকটা কষ্ট করে সামনে এগিয়ে যেতে যেতে একসময় আমি পৌঁছে যাই এখানকার প্রধান ফটকের সামনে। কেল্লাটি কতটা উঁচু একটু বোঝার চেষ্টা করুন। এই যে এইটা কিন্তু মন্দিরের পাশের যে গেটটা দেখালাম একটু আগে, সেটাই কিন্তু এই গেট। বিশাল আকারের সেই গেটটি এখান থেকে কতটা ছোট মনে হচ্ছে দেখুন। আর আমি যেখান থেকে পায়ে হাঁটা শুরু করেছিলাম, আমার সেই যাত্রাস্থল কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে না। এই যে এই সাইড থেকে আমি যাত্রা শুরু করেছিলাম। আর এখানকার প্রধান ফটকের ওপরের দিকটা একটু খেয়াল করুন। রাজা যখন প্রাসাদে প্রবেশ করতেন তখন এই ফটকের এই স্থান থেকে রাজার গায়ে ফুল ছিটানো হতো, এমনকি রাজার আগমনী বার্তাও ঘোষণা করা হতো এখান থেকেই। এখানকার এই প্রধান ফটকের নাম হাতি গেট, অর্থাৎ এখানকার রাজা রানীরা হাতির পিঠে উঠে এই গেট দিয়েই যাতায়াত করতেন, আর এ কারণেই এমন নামকরণ করা হয়েছে। আর এই গেটের সামনে পৌঁছলেই আপনি শুরুতেই দেখতে পাবেন ছোট্ট একটি ইমারত, যেখানে রাজার আমলে বসানো ছিল সিংহাসন। রাজা ওই সিংহাসনে বসে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতেন, অর্থাৎ এটি ছিল রাজার আমলের দেওয়ানি আম। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং নান্দনিক ইমারত হল হাতি গেটের পাশে অবস্থিত এই প্রাসাদ, যার দেয়ালে রয়েছে শুধুই মোহনীয়তার ছাপ। অসাধারণ কুশলতায় ভরপুর এই প্রাসাদটির নাম মানসিং প্যালেস। বলা হয়ে থাকে গোটা ভারতে হিন্দু রাজাদের তৈরি যতগুলো প্রাসাদ রয়েছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের কারুকাজ রয়েছে গোয়ালিয়রের এই প্রাসাদে। 1508 সালে এখানকার তৎকালীন শাসক তোমর রাজবংশের রাজা মানসিং তোমর এই প্রাসাদটি নির্মাণ করেন। মুঘল আমলে এই প্রাসাদটিকে রীতিমতো জেলখানায় পরিণত করেছিল মুঘল শাসকরা। এমনকি এই প্রাসাদের অন্দরে মাটির গভীরে রয়েছে সম্রাট আওরঙ্গজেবের তৈরি একটি ফাঁসির ঘর। আজকের ভিডিওতে আমি সবকিছুই দেখাবো, তবে তার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি এতে আপনার নিজের জ্ঞানভাণ্ডারই সমৃদ্ধ হবে। ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়রের একেবারে মাঝখানে অবস্থিত এই দুর্গ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 643 ফুট। সরেজমিন থেকে উচ্চতা এত বেশি হওয়ার কারণেই মূলত এখানে ওঠার যে রাস্তা রয়েছে তা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই হাতি ঘোড়া নিয়ে চলাচল করা যায়। অর্থাৎ আমি এতক্ষণ যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসলাম, এই রাস্তার ওপর দিয়েই এখানকার রাজা রানীরা হাতির পিঠে করে যাতায়াত করতেন। চলাচল করত ঘোড়ার গাড়িও। গোয়ালিয়র দুর্গের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় মহল হল এখানকার এই মানসিং প্যালেস। রাজকীয় এই প্রাসাদের এক কোণেই পাওয়া যায় ভেতরে প্রবেশের টিকিট। সুনির্দিষ্ট ফি দিয়ে টিকিট কাটার পর আপনি যখন এই সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবেন, ঠিক তখন হাতের বাম দিকে তাকালেই আঁচ করতে পারবেন প্রাসাদটি ঠিক কত বড়। তবে আপনি যখন প্রাসাদের অন্দরে প্রবেশ করবেন তখন শুরুতেই পৌঁছে যাবেন এখানকার সঙ্গীত কক্ষে। এই কক্ষে সঙ্গীত উপভোগ করতেন শুধুমাত্র
রাজা মানসিং তোমারের রানীরা। এখানে অন্য কারও প্রবেশের অনুমতি ছিল না। আর এখানে যখন গান শুরু হতো তখন রানীরা সেই গান উপভোগ করতেন ওপরের এই জালিযুক্ত জানালার ওপারে বসে। এখানকার দেয়ালে থাকা এই মোহনীয় নকশাগুলো আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমি আরও অবাক হয়েছি এটা শুনে যে এই নকশাগুলো একটিও সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং সবগুলোই পাথর খোদাই করেই তৈরি করা হয়েছে। দর্শক, এখানকার শুধু এই ডিজাইনগুলোই নয়, বরং ছাদের ওপরে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই ইন্টারলকিং সিস্টেমে গেঁথে দেওয়া হয়েছে, অর্থাৎ একটার হুঁকের সঙ্গে আরেকটার হুঁক লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে ইট, সিমেন্ট বা রডের কোনো ব্যবহার হয়নি। আর এই যে জালিগুলো একটু খেয়াল করুন, নর্তকীরা নাচ দেখাচ্ছে এমন একটি অবয়ব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কক্ষে আমি যে সিঁড়ি দিয়ে প্রবেশ করেছি ওপরে, অর্থাৎ এই প্রাসাদে যে সিঁড়ি দিয়ে আমি আসলাম, এটা পরে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই পথ পরে তৈরি করা। আর ওই সময় প্রাসাদে প্রবেশের জন্য আলাদা একটি পথ ছিল। এই সঙ্গীত কক্ষের অবস্থান মূলত এখানকার দেওয়ানি খাসের পাশের একটি কক্ষে, অর্থাৎ মাঝখানে এই যে খোলা উঠানটি দেখতে পাচ্ছেন এটা দেওয়ানি খাস। আর এই উঠানকে কেন্দ্র করে চারপাশে যে কক্ষগুলো গড়ে উঠেছে সেই কক্ষগুলোর একটি এই সঙ্গীত কক্ষ। আপনারা ওই যে ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন ওখানেই মূলত রাজা বসতেন এবং তার যে মিটিং, জরুরি রাষ্ট্রীয় কাজের যে মিটিং যেটাকে বলি, সেটি করতেন, মন্ত্রিসভার বৈঠক করতেন। মূলত ওখানে রাজার সিংহাসন ছিল এই উঁচুতে। আর রাজার ওই সিংহাসনের এই পাশে দেয়ালের ওপরে দেখুন 9টি ঝাড়কা রয়েছে। রাজা মানসিং তোমারের 9 জন রানী এই ঝাড়কার ওপারে বসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতেন। আর মন্ত্রিসভার সেই বৈঠকে রাজার যদি কোনো অতিথি থাকতো তাহলে অতিথিরা বসতো এই যে এই পাশে দোতলার উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বসতো অতিথিরা। শুধু তাই নয়, রাজা মানসিং তোমার তার রানীদের জন্য এখানে একটি শিব মন্দিরও তৈরি করেছেন, যাকে বলা হয় মান মন্দির। দর্শক, এটাই সেই ঐতিহাসিক মন্দির যেখানে রাজা মানসিং তোমারের রানীরা পূজা করতেন। মন্দিরটা কতটা রাজকীয় ছিল সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। শুরুতেই উপরের দিকে খেয়াল করুন, দেখুন 2টি সারিতে দেয়ালে ছোট ছোট লোহার পিন আটকানো আছে। এগুলোতে ওই সময় এক ধরনের রঙিন ঝকমকে পাতলা মিহি কাপড়ের মতো এক ধরনের আবরণ আটকানো থাকতো, যে আবরণ দেয়ালে থাকা নকশাগুলোকে আরও ফুটিয়ে তুলত। নিচের দিকে দেখুন, পুরো দেয়াল নানা ধরনের নকশায় মোড়ানো। ওই সময় এসব নকশার মধ্যে রঙিন কাঁচ এবং হীরকখণ্ড লাগানো ছিল। এর ফলে যখন এই কক্ষে মশাল জ্বালানো হতো, মানে আলো জ্বালানো হতো, তখন সেই আলো দেয়ালের ওই হীরা বা কাঁচের টুকরোয় প্রতিফলিত হয়ে পুরো কক্ষটি একেবারে ঝলমল করে উঠত। মুঘল-ই-আজম সিনেমার এই দৃশ্যের মতোই ঝলমলে ছিল মানসিং প্যালেসের প্রতিটি প্রাসাদ। একটু আগে দেয়ালে আটকানো যে পিনগুলো দেখালাম, সেই পিনগুলোর সাথে এই যে এই ধরনের রঙিন কাপড় বা কাপড় জাতীয় কোনো কিছু লাগানো থাকতো। এছাড়া এই মন্দিরের দেয়ালের মাঝে মাঝে একসাথে পরপর 3টি করে যে বড় ছিদ্র দেখতে পাচ্ছেন, রাজা মানসিং এর সময় এসব স্থানে মূর্তি বসানো ছিল, আর শিবলিঙ্গটি বসানো ছিল কক্ষের মাঝ বরাবর। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী রানীরা এখানে পূজা করার পর এই কক্ষের সাইড দিয়ে বিশেষভাবে তৈরি সরু এই পথ দিয়েই প্রদক্ষিণ করতেন। গোয়ালিয়র দুর্গ যখন মুঘল শাসকদের অধীনে চলে আসে, তখন এই মন্দিরের সমস্ত মূর্তিগুলো এখান থেকে অপসারণ করা হয়, আর এই পুরো প্রাসাদকে বানানো হয় জেলখানা। দর্শক, এটাই সেই জেলখানার রুম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখন বন্ধ করে রাখা হয়েছে, ঘুটঘুটে অন্ধকার।
আমার পেছনে যে জেলখানাটির লোহার দরজা দেখতে পাচ্ছেন, সেটির দরজার ওই পাশটা অন্ধকার, কারো প্রবেশ নেই, এবং আমি যে জায়গায় অবস্থান করছি সেটিও কিন্তু অন্ধকার। এই রুমটিও বেশ খুব উঁচু নয়, দেখুন খুব উঁচু নয়, কিন্তু চারিদিকে একেবারে ঘুটঘুটি অন্ধকার, একটু কম আলো। এটাই সেই জেলখানা। অন্ধকারাচ্ছন্ন এই জেলখানাটির অদূরেই রয়েছে একটি ফাঁসির ঘর। জেলখানার কক্ষগুলো তালাবদ্ধ করে রাখা হলেও ফাঁসির ঘরটি রয়েছে উন্মুক্ত। একটু পর আমি আপনাদের সেখানে নিয়ে যাব, তবে তার আগে এই প্রাসাদের চমকপ্রদ আরও বেশ কিছু জিনিস দেখাতে চাই। 6 তলা বিশিষ্ট এই প্রাসাদে মাটির গভীরে রয়েছে 2 তলা, আর ওপরে রয়েছে বাকি 4 তলা। ঐতিহাসিক এই কেল্লায় যে নকশাগুলো জুড়ে দেওয়া হয়েছে, সেসব প্রতিটি নকশারই রয়েছে আলাদা অর্থ। যেমন যুদ্ধক্ষেত্রের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে অসাধারণ এই প্রাণীর নকশা। একটু খেয়াল করে দেখুন, এই প্রাণীটির মাথা হাতির মতো, আর পাগুলো ঘোড়ার মতো, আবার বডিটা সিংহের মতো। মানে যুদ্ধের ময়দানে হাতি এবং ঘোড়া উভয়ই অংশ নেয়, আর যারা যুদ্ধ পরিচালনা করে তারা ছিল সিংহের মতো অসীম সাহসী। এমন অর্থই এই ডিজাইনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এ কারণে ভাস্কর্যটিকে বলা হচ্ছে ম্যাথোলজিক্যাল অ্যানিমেল, অর্থাৎ একটার মধ্যে অনেক কিছু। এছাড়া এই নকশাটি দেখুন, রাজস্থানের রাজপুত রাজাদের পতাকার মাঝখানে যে নকশা থাকে, এটা সেই নকশা। আর ওপরে এই ডিজাইনটা রাজপুত রাজাদের মাথার মুকুটের ডিজাইন। এছাড়া এখানকার মন্দিরের দেয়ালে কোথাও ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণু চক্র, কোথাও তুলসী পাতার ডিজাইন, কোথাও বা করা হয়েছে হাতির নকশা। এছাড়া এই প্যালেসের বাহিরের এই নকশাগুলো সাদা চোখে দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে নকশাগুলোর মধ্যে রয়েছে প্রাণের ছোঁয়া। দেয়ালে প্রাণীদের অবয়ব এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা সবাইকে মুগ্ধ করে। পর্দায় এখন যে উঠানটি দেখতে পাচ্ছেন, এটা এই প্রাসাদের দ্বিতীয় উঠান, যা ওপেন ডান্সিং কোর্টইয়ার্ড বা নাচের উন্মুক্ত উঠান নামে সবার কাছে পরিচিত। অর্থাৎ এই উঠানেই প্রতি রাতেই নর্তকীদের নৃত্যর ঝঙ্কার বেজে উঠত, আর এখানে চলা সেই নাচ গান রাজার পাশাপাশি উপভোগ করতেন রানীরাও। রয়েছে বিদেশি অতিথিদের বসার জন্য আলাদা স্থান। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই বসতেন আগত অতিথিরা। আর রানীদের বসার জন্য পাশের চত্বরের মতো এখানেই রয়েছে জালিযুক্ত বিশেষ স্থান। রানীরা বসতেন এই যে এখানে, আর যখন অনুষ্ঠান হতো তখন তারা এই ছিদ্র দিয়ে অনুষ্ঠান দেখতেন। দেওয়ানি খাসেও এই একই রকমের জালি বা ঝাড়ুখাযুক্ত স্থানেই রানীরা বসতেন। আসলে ওই সময় হিন্দু রাজপরিবারের নারীদের জন্য পর্দার ভেতরে থাকার বিষয়টি ছিল বাধ্যতামূলক। উঠানে অনুষ্ঠান শুরু হলে রাজা বসতেন এই যে ওপরের এখানে, আর তার 8 রানীর মধ্যে 4 জন বসতেন এই পাশে, আর বাকি 4 জন বসতেন উঠানের এই পাশে, এই যে ঝাড়ুখার অন্দরে। তবে মানসিং প্যালেসের উন্মুক্ত উঠানযুক্ত এই নান্দনিক চত্বরটি মন্দির চত্বরের মতোই প্রায় হুবহু ডিজাইনে আচ্ছাদিত। খুব ভালো করে খেয়াল না করলে বুঝতেই পারবেন না যে এটি আলাদা কোনো চত্বর। আসলে এটা রাজার চত্বর, অর্থাৎ এই উঠানকে কেন্দ্র করে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন সবই রাজার। এর মধ্যে এই যে সামনের এই কক্ষটিতে রাজা মানসিং তোমার থাকতেন, অর্থাৎ এটা রাজার গ্রীষ্মকালীন বেডরুম। অবশ্য যার পাশেই রয়েছে শীতকালীন কক্ষ। গ্রীষ্মের সময় রাজা মানসিং তোমার এখানে বসেই বাইরের বাতাস উপভোগ করতেন। এই জানালা দিয়ে এখনো প্রচুর বাতাস আসে। রাজার এই বেডরুমটি একেবারে মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত নানা ধরনের নকশা দিয়ে মোড়ানো। ওই সময় এই ডিজাইনের ফাঁকে ফাঁকে স্বর্ণ, কাঁচ আর হীরা লাগানো থাকতো, ফলে মশাল জ্বালালেই পুরো রুম একেবারে ঝলমল করে উঠত।
রানীদের বেডরুমটিও কিন্তু হুবহু এই রকমই, এবং রানীরাও ঠিক এভাবেই বসে বাতাস খেত। তবে উনাকে কিন্তু কেউ রানী মনে করবেন না, কারণ উনিও আমার মতোই পর্যটক। রাজা মানসিং তোমার যখন এই প্রাসাদটি তৈরি করছিলেন, তখন ওই সময় তার এই প্রাসাদে কোনো এক ঘটনা চক্রে চীন থেকে কিছু আর্কিটেক্ট এসেছিলেন। তারাই মূলত এই চাইনিজ ড্রাগনের এই নকশাগুলো করে রাজাকে উপহার দিয়েছিলেন। শুধু চাইনিজ ড্রাগনই নয়, এখানে বেলে পাথরের ওপর করা প্রতিটি নকশায় অত্যন্ত মনোমুগ্ধকর, যা দুনিয়ার বুকেও গোয়ালিয়র দুর্গের স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। এই প্রাসাদের নিচে মাটির তলায় রয়েছে ভয়ঙ্কর এক কারাগার, যেখানে সম্রাট আওরঙ্গজেব তার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এবার আমি আপনাদের নিয়ে যেতে চাই মাটির গভীরে থাকা সেই অন্ধকারাচ্ছন্ন কারাগারের একেবারে অন্দরে। চিকন এই সিঁড়ি দিয়ে যত এগিয়ে যাচ্ছি, ততই যেন বুকের মধ্যে কেঁপে উঠছে। মনে মনে ভাবছি, পথ হারিয়ে ভেতরে আটকা পড়ে যাব না তো। তবে ভয় আর আতঙ্ক নিয়ে সামনে কয়েক ধাপ এগিয়ে যেতেই আমি পৌঁছে যাই সেই কারাগারে। হ্যাঁ দর্শক, এটাই সেই কারাগার যেখানে সম্রাট আওরঙ্গজেব তার নিজের মায়ের পেটের আপন ছোট ভাই মুরাদকে শিকলে বেঁধে বন্দি রেখেছিলেন। এমনকি এই অন্ধকারাচ্ছন্ন ঘরেই তাকে দেওয়া হয় ফাঁসি। রাজা মানসিং তোমারের সময় এই কক্ষটি ছিল রানীদের গ্রীষ্মকালীন প্রাসাদের একটি অংশ, যেখানে রানীদের জন্য ছিল দোলনার ব্যবস্থা। পাথরের সাথে যে মোটা লোহা বাঁধা দেখছেন, এসব স্থানেই রানীদের দোলনার দড়ি বাঁধা ছিল। এই কক্ষে রানীরা দোলনায় ঝোল খেত। এ কারণে প্রাসাদের এই ঘরটিকে বলা হয় ঝোলা ঘর। কিন্তু মুঘলরা যখন এই প্রাসাদকে জেলখানায় পরিণত করেছিল, তখন এই লোহাগুলোর সাথেই শিকল দিয়ে বেঁধে রাখা হতো কয়েদিদের। সম্রাট শাহজাহান আর মমতাজের অতি আদরের ছোট ছেলে মুরাদ বক্সকেও এখানেই দিনের পর দিন শিকলে বেঁধে রেখেছিলেন তারই আপন বড় ভাই আওরঙ্গজেব। মূলত ১৬৫৬ সালে সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার বড় পুত্র দারা শিকো থেকে শুরু করে শাহজাদা শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ বক্স, এই 4 ভাই মুঘল সিংহাসনে বসতে চেয়েছিলেন। কিন্তু আওরঙ্গজেবের কৌশলের কাছে কোনো ভাই সফল হতে পারেনি। দারা শিকো এবং শাহ সুজার যেমন অকাল পরিণতি হয়েছিল, তেমনি মুরাদেরও হয়েছিল নির্মম পরিণতি, যার সাক্ষী মাটির তলার এই অন্ধকারাচ্ছন্ন ফাঁসির ঘর। অথচ সম্রাট আওরঙ্গজেব তার এই ছোট ভাই মুরাদকে সঙ্গে করেই বড় ভাই দারা শিকোকে প্রতিহত করেছিলেন। কিন্তু একসময় আওরঙ্গজেব সিংহাসনে বসার ক্ষেত্রে মুরাদকেই প্রতিদ্বন্দ্বী ভাবেন। শাহজাদাদের মধ্যে মুরাদ ছিলেন নারী লোভী এবং মদ্যপ, আর ছোট ভাইয়ের এই বদ অভ্যাসকেই ঢাল হিসাবে নিয়েছিলেন আওরঙ্গজেব। দিল্লি যাওয়ার পথে মাথুরায় রাত্রি যাপনের সময় নৈশভোজের শিবিরে মুরাদকে প্রচুর পরিমাণে মদ খাওয়ান তারই এক নারী পরিচারিকা। এরপর তিনি যখন ক্লান্ত আর মাতাল হয়ে যান, তখন তাকে আওরঙ্গজেবের সৈনিকরা বন্দী করে ফেলে। বন্দী অবস্থায় কিছুদিন তাকে দিল্লির এই লালকেল্লার ভেতরে রাখা হয়। পরে নিয়ে আসা হয় গোয়ালিয়রের এই ঐতিহাসিক দুর্গে। শিকল বেঁধে রাখা হয় অন্ধকারাচ্ছন্ন এই জেলখানায়। চাবুক দিয়ে চালানো হয় অমানসিক নির্যাতন। পরবর্তীতে মুরাদের বিরুদ্ধে গুজরাটের দেওয়ান আলী নকিকে হত্যার অভিযোগ আনা হয়। এরপর মুঘল কাজীর আদালতে মুরাদকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ১৬৬১ সালের ৪ ডিসেম্বর এই ঘরেই তাকে দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় মুঘল সাম্রাজ্যের প্রতাপশালী বাদশাহ শাহজাহান আর তার প্রিয় স্ত্রী
মমতাজ মহলের ছোট ছেলে শাহজাদা মুরাদের জীবন। সেদিন এই বিশাল আকারের বিম কিংবা এখানকার প্রতিটি দেয়াল শুনেছিল শাহজাদা মুরাদের মৃত্যু গুমরানি। শুধু শাহজাদা মুরাদই নয়, বরং এই দুর্গে বহু রাজবন্দীকে রাখা হয়েছে। সম্রাট আকবর তার চাচাতো ভাই আবুল কাশেম মির্জাকে এই দুর্গেই বন্দী রেখেছিলেন, পরবর্তীতে যার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সম্রাট জাহাঙ্গীরের আদেশে এই দুর্গেই বন্দী রাখা হয় তারই রাজকর্মকর্তা সাবিত খান এবং ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দকে। এছাড়া সম্রাট জাহাঙ্গীর তার পুরো শাসনামলে বিভিন্ন রাজ্যের প্রায় 52 জন রাজাকেও বন্দী রাখেন এখানে। এমনকি ইংরেজরা দখলের পর তারাও এই দুর্গকে বন্দিশালা হিসেবেই ব্যবহার করেছিল। তবে এত এত মানুষকে বন্দী রাখা হলেও ইতিহাসের পাতায় দাগ কেটে আছে আওরঙ্গজেবের আপন মায়ের পেটের ভাই মুরাদের মৃত্যুর ঘটনাটি। মুরাদের মৃত্যুর পর তার বড় বোন শাহজাদি জাহানারা আওরঙ্গজেবকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, তুমি তোমার আপন ছোট ভাইকে মারতে পারলে? জবাবে আওরঙ্গজেব বলেছিলেন, সে ইসলামের পথে ছিল না। আমি বারণ করা সত্ত্বেও মুরাদ নারী আর মদ নিয়েই পড়ে থাকত। এছাড়া আমার কোনো উপায় ছিল না। শুধু শাহজাদা মুরাদই নয়, এই প্রাসাদের বিভিন্ন কক্ষে বন্দী ছিল আরও বহু কয়েদি। এমনকি ইংরেজরা দখলের পরও তারাও এটিকে বন্দিশালা হিসেবেই ব্যবহার করেছিল। আর এমন আরও শত শত লোমহর্ষক বেদনার ইতিহাসেই ঠাসা গোয়ালিয়রের এই ঐতিহাসিক দুর্গ, যার বাকি অংশ দেখাবো আগামী পর্বে।